আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস এক্সার যে সফটওয়্যার প্ল্যাটফর্ম, এই সফটওয়্যার প্ল্যাটফর্মে যে ডিভাইস গুলো আছে, যে এনসিএস, তারপরে এএসআর সিরিজ, এএসআর 9K আর কি, এনসিএস সিরিজের ডিভাইস গুলো, আর আছে হচ্ছে 8000 সিরিজের কিছু রাউটার আছে। খুবই লিমিটেড প্ল্যাটফর্ম আর কি। এই লিমিটেড প্ল্যাটফর্ম গুলোতে সিসকো আইওএস এক্সার আম, এই সফটওয়্যার প্ল্যাটফর্মটা ব্যবহার করা হয় এই ডিভাইস গুলোতে। বা সিসকো আইওএস এক্সার কে ফোকাস করে আমাদের কোর্সটা ডিজাইন করছি। আজকে আমরা একেবারে ইনিশিয়াল কনফিগারেশনটা দেখব, যে একটা রাউটারের যে বেসিক কনফিগারেশন গুলো থাকে এগুলো আমরা একটু কম্পেয়ার করব আইওএস এক্স এর সাথে। এবং আরো যে অন্যান্য ভেন্ডর গুলো আছে, লাইক জুনিপার অথবা ওয়াও, এদের সাথে কিছু কম্পারিজন আমাদের হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আসবে। তো এটাতে কি কি জিনিস এই সফটওয়্যারে আসলে কি কি জিনিস এখানে ইনহ্যান্স করা হয়েছে কম্পেয়ার টু আইওএস এবং আইওএস এক্সি, ওই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো আর কি। তাহলে আমাদের মনে থাকবে। ওকে, তাহলে এখানে আমরা উম, প্রথমে কোর রাউটার যেটা কি আমরা বলতেছি, আমরা কোর রাউটারে আসতেছি। ওকে, এখানে ডিফল্ট যখন আমরা অন করব তখন অন করার সময় এখানে ডিফল্ট যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা থাকবে হচ্ছে সিসকো। এটা হচ্ছে ডিফল্ট আর কি। হ্যাঁ, তো আর যদি কোনো কনফিগার পাসওয়ার্ড যদি আমরা দিয়ে দেই, সেই ক্ষেত্রে যে পাসওয়ার্ডটা আমরা কনফিগার করব বা যে ইউজার আইডি আমরা কনফিগার করব, ওই রেসপেক্টে আমরা ডিভাইসে লগ ইন করতে পারবো আর কি। হ্যাঁ, তো এখানে ডিফল্ট আমরা ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে কোনো কাজ করি নাই। ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে সিসকো। আমরা ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। এখানে যখন আমরা একটা আইওএস অথবা আইওএস এক্সি ডিভাইসে লগ ইন করি, এখানে জাস্ট একটা কি দেখায়, একটা রাউটারের নেম দেখায়, অথবা হতে পারে রাউটার 1 অথবা R1, এই ধরনের কোনো কিছু একটা দেখায়। কিন্তু এখানে দেখতেছি বামে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। আরপি, তারপরে /0, তারপরে 0 /CPU 0। হ্যাঁ, এই ধরনের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এগুলো সবই হচ্ছে ডিভাইসের সাথে রিলেটেড ইনফরমেশন। হ্যাঁ, ডিভাইসের সাথে রিলেটেড ইনফরমেশন। তাহলে এখানে আমরা যদি সিসকোতে হ্যাশ যদি থাকে, তাহলে আমরা জানি এটা হচ্ছে আমরা কোথায় আছি, প্রিভিলেজ মোডে আছি, তাই না? প্রিভিলেজ মোডে আছি, আমরা কনফিগারেশন মোডে নাই, কোনো কিছু কনফিগার করতে পারবো না, সেই মোডে আমরা কনফিগার করতে পারবো না। ওকে, তাহলে প্রথমে একটু আমরা বলে নিই এটা, যে আরপির অর্থ কি। আরপি, রাউট প্রসেসর। তারপরে কি দেওয়া আছে? জিরো। জিরো মিনস হচ্ছে সিঙ্গেল চেসিস। সিঙ্গেল চেসিস মিনস হচ্ছে আমরা রাউট প্রসেসর, যেটাকে আমরা বলতেছি, আমরা জুনিপারের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটাকে আমরা বলতে পারি রাউটিং ইঞ্জিন। হ্যাঁ, রাউটিং ইঞ্জিন। রাউটারের এই সমস্ত প্রসেস তো আমরা বুঝি। যেমন লিনাক্স অপারেটিং সিস্টেমে যে ডেমন গুলো থাকে বিভিন্ন সার্ভিসের জন্য, লাইক হচ্ছে এসএসএস, এইচটিটিপিএস, ডিএনএস, হ্যাঁ, প্রতিটাই কিন্তু আলাদা আলাদা প্রসেস বা লোকাল রিসোর্স ইউজ করে রান করে, প্রতিটাই আলাদা আলাদা সার্ভিস, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক না। একটা যদি অফ হয়ে যায় কোনো কারণে, অন্যটা অফ হবে না আর কি। হ্যাঁ, আলাদা আলাদা। তো এখানে রাউট প্রসেসর, তারপরে স্ল্যাশের পরে জিরো দেওয়ার অর্থটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল চ্যাসিস। আমাদের যেমন আম, কিছু ডিভাইস আছে সিঙ্গেল চ্যাসিস, আর সার্ভিস প্রোভাইডার লেভেলের যে ডিভাইস গুলো একটু দেখা যাচ্ছে হ্যাভি ডিউটি পালন করে, এই ডিভাইস গুলোতে দেখা যাচ্ছে যে মাল্টিপল রাউট প্রসেসর থাকে, বা আমরা বলতে পারি যে মাল্টিপল রাউটিং ইঞ্জিন থাকে আর কি। হ্যাঁ, যদি একটা রাউটিং ইঞ্জিন ফেল করে কোনো কারণে, তো অটোমেটিক্যালি যেন ব্যাকআপ রাউটিং ইঞ্জিনে এই আমাদের যে প্রসেস গুলো আছে, রাউটিং, হচ্ছে ফরওয়ার্ডিং, সবকিছু যেন ব্যাকআপ রাউটিং প্রসেসে চলে যায় এবং ভাবে একটু মিউট করে নেবেন। হ্যাঁ, যদি কথা বলার প্রয়োজন হয় কারো, একটু মিউট করে নেবেন প্লিজ।
ওকে, তাহলে আমরা কি ধারণা পাইলাম যে রাউট প্রসেসর, হ্যাঁ রাউট প্রসেসরটা আসলে কিছুই না, যে এই বলতে পারি যে এটা হচ্ছে মানুষের সাথে যদি আমি তুলনা করি, এটা হচ্ছে মানে ব্রেন আর কি, হ্যাঁ এটা হচ্ছে ব্রেন। আর অন্যান্য যেগুলো আছে লাইক ইন্টারফেস বা আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অন্য অঙ্গ প্রত্যঙ্গ। মেন ব্রেন হচ্ছে কন্ট্রোলিং যে কন্ট্রোলিং পয়েন্টটাই হচ্ছে আমাদের এখানে রাউট প্রসেসর। জুনিপারের ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে রাউটিং ইঞ্জিন। আচ্ছা, তো এখানে রাউট প্রসেসর জিরো, তার মানে হচ্ছে এখানে সিঙ্গেল চাইসিস বা সিঙ্গেল প্রসেসর, সিঙ্গেল চাইসিস অথবা সিঙ্গেল প্রসেসর। তারপরে দেওয়া আছে কি, আবার আর একটা জিরো দেওয়া আছে, হ্যাঁ এরপরে আর একটা জিরো দেওয়া আছে, এটাকে বলে হচ্ছে আরএসপি, রাউট সুইচ প্রসেসর। অথবা এই পুরো জিনিসটাকে, তারপরে একটা সিপিইউ তো বোঝাই যাচ্ছে, সিপিইউ জিরো, এটাকে যদি আপনি বলে দেন তাহলে এখানে একটা সুন্দর ডেসক্রিপশন এখানে ওরা বলে দিবে যে যে আরএসপি জিরো, বা এখানে আরএসপি জিরো লেখা নাই, লেখছে কি অনলি জিরো লেখছে, হ্যাঁ অনলি জিরো লিখছে। তো এখানে যদি আমরা যে কোনো একটা ইয়াতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটার মিনিং কি, এটা আসলে এটা দিয়ে আসলে কি মিন করতেছে আর কি। আরএসপি, আরএসপি, আমরা তাহলে একটু ডিরেক্ট লিখেই দিই, আরএসপি জিরো, আরএসপি জিরো। এই যে আরএসপি জিরো রিফার্স টু দ্য ফার্স্ট রাউট সুইচ প্রসেসর, কি বলা হচ্ছে, রাউট সুইচ প্রসেসর। আর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আরপি, রাউট প্রসেসর আর কি, হ্যাঁ। তো পরেরটা কি দেওয়া আছে, রাউট সুইচ প্রসেসর, মানে একই ডিভাইসে আপনার রাউটিং এর ক্যাপাবিলিটিও থাকবে আবার সুইচিং এর ক্যাপাবিলিটিও থাকবে আর কি, হ্যাঁ। তো এই জন্য এটা কি বলছে কি, আরএসপি, রাউট সুইচ প্রসেসর, রাউট সুইচ প্রসেসর। তাহলে এখানে রাউট সুইচ প্রসেসর জিরো মিনস হচ্ছে এখানে সিঙ্গেল বোঝাচ্ছে আর কি, রেফার্স টু দ্য ফার্স্ট রাউট সুইচ প্রসেসর, মানে জিরো বলতে এখানে জিরো মানে ব্ল্যাঙ্ক না, জিরো বলতে বোঝানো হচ্ছে যে ফার্স্ট, জিরো মিনস হচ্ছে ফার্স্ট। আবার সিপিইউ জিরো মিনস হচ্ছে জিরো না, দ্যাট মিনস ফার্স্ট। তারপরে এখানে আরপি জিরো, আরপির পরে জিরো দেওয়ার অর্থটা হচ্ছে এটা জিরো না, দ্যাট মিনস এটা হচ্ছে ফার্স্ট, হ্যাঁ প্রথমে, হ্যাঁ ইন্ডিকেট দ্য ফার্স্ট আরপি ইন দ্য সিস্টেম, মানে রাউট প্রসেসর হচ্ছে একটা। যদি এখানে ওয়ান থাকতো তাহলে আমরা বুঝতাম যে এখানে রাউট প্রসেসর হচ্ছে দুইটা। আবার এখানে আরএসপি জিরোর জায়গায় যদি ওয়ান থাকতো তাহলে আমরা বুঝতাম যে এখানে রাউট সুইচ প্রসেসর হচ্ছে দুইটা, মানে ব্যাকআপ ফেল ওভার কনসিডারেশনে, প্রাইমারি এবং ব্যাকআপ।
নর্মালি হচ্ছে আমাদের এই এএসআর 9000 সিরিজের যে সার্ভিস প্রোভাইডার লেভেল গ্রেডের লেভেল অথবা গ্রেডের যে রাউটার গুলো, এগুলোতে মাল্টিপল রাউট প্রসেসর থাকে, মাল্টিপল রাউট সুইচ সুইচ প্রসেসর থাকে। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য যে এইটার মানে হচ্ছে এইটা রাউট প্রসেসর, এটা হচ্ছে সিঙ্গেল। তারপরে হচ্ছে রাউট সুইচ প্রসেসর, সেটা হচ্ছে সিঙ্গেল, অ্যান্ড সিপিইউ অল টাইম জিরো। আর এর পরের যে অংশটা আছে কোলনের পরে, এটা হচ্ছে এই ডিভাইসের হোস্ট নেম। এটা হচ্ছে এই ডিভাইসের হোস্ট নেম, নাম হচ্ছে এটা। তো এটা আমরা দেখলাম যে এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আইওএস এবং আইওএস এক্সি। আইওএস এবং আইওএস এক্সি থেকে এটা সম্পূর্ণই আলাদা। কোনো সম্পর্ক নাই আর কি। তো এখানে আমরা লিখলাম শো কনফিগারেশন। তো এইখানে আমরা শো কনফিগারেশন, এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো আবার কোনো কিছু যদি আমরা কনফিগার করতে চাই, লাইক হোস্ট নেম, হ্যাঁ, তারপরে লিখলাম আম, আমরা দিচ্ছি এটাকে কোর রাউটার, কোর, তারপরে কি দিব, রাউটার ওয়ান, রাউটার ওয়ান। তো এখানে বলছে যে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড, দ্যাট মিনস আমরা আসলে কনফিগারেশন মোডে নাই। হ্যাঁ, আমরা হচ্ছে কনফিগারেশন মোডে নাই। তো এখানে আমরা আইওএস এবং আইএস এক্সিতে যেভাবে হেল্প পাইতাম, সিমিলার আমরা হেল্পটা এখানেও পাবো। সিমিলার হেল্পটা আমরা এখানেও পাবো। কোশ্চেন মার্ক, তারপর আমরা কি করছি এখানে হেল্প নিচ্ছি। হ্যাঁ, হেল্প নিচ্ছি যে এখানে কি কি অপশন আছে। এখানে অনেক অপশন আছে কম্পেয়ার টু আইএস অথবা আইএস এক্স থেকে যদি আমরা কম্পেয়ার করি। আস্তে আস্তে আমরা শিখবো আর কি। ওকে, এখানে একটা জিনিস আছে যে কনফিগার, এন্টার দ্য কনফিগারেশন মোড। আমরা যদি কনফিগার মোডে যেতে চাই আর কি, কনফিগার। তো আমরা এখানে কি দিলাম, শো দিলাম। জাস্ট কি লিখছি, শো। শো দিয়ে এন্টার দিচ্ছি। যেমন জুনিপারে আমরা যখন শো দিয়ে এন্টার দিই তখন ডিভাইসের কনফিগারেশনটা দেখায়। কি মোডে দেখায়? টেক্সট মোডে দেখায়। টেক্সট মোডে কনফিগারেশনটা দেখায়। আমরা সেম জিনিসটা আমরা এখানে লিখতে পারি, শো কনফিগারেশন। একই জিনিস দেখাবে, শো, দেন আমি এন্টার দিয়ে যে জিনিসটা পাইলাম আর কি, শো কনফিগারেশন, আমরা কিন্তু সিমিলার জিনিসটাই পাইছি। ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, আমরা জাস্ট ডিভাইসের হোস্ট নেমটাকে সেট করব। হোস্ট নেম, তারপর হচ্ছে নাম। নাম হচ্ছে এটার কি, CORE রাউটার ওয়ান। আমি একেবারে বেসিক থেকে স্টার্ট করতেছি যাতে করে সবারই সুবিধা হয়, বুঝতে অসুবিধার জন্য না হয় আর কি। হোস্ট নেম, এরপরে আমি যদি শো দেই, যে কমান্ডটা আমি এর আগে দিছিলাম, এখানে শো দিলাম, জাস্ট শো দিছি। এখানে কি দেওয়া আছে, হোস্ট নেম। হোস্ট নেম এখানে কিন্তু চলে আসছে। হোস্ট নেম এটা এখানে চলে আসছে। এখানে দেখেন এই হোস্ট নেমটা কিন্তু চেঞ্জ হয়নি। এখানে আসছে কনফিগারেশনে দেখাচ্ছে, বাট এটা কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি। আচ্ছা, কিন্তু আইওএস এবং আইওএস এক্সিতে যখন আমি এই কমান্ডটা দেই, কমান্ডটা দেওয়ার সাথে সাথে এই নামটা, হোস্টের নামটা বা রাউটারের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায় ইমিডিয়েট, তাই না? এখানে কিন্তু দেখেন ইমিডিয়েট কোনো চেঞ্জেস আসেনি। তো আমরা এখানে দেখলাম শো কনফিগারেশন একই, শো এবং শো কনফিগারেশনের ভিতরে কোনো তফাৎ নাই। তো এখানে আমরা কনফিগারেশনের ক্ষেত্রে সিসকোর ক্ষেত্রে আরো দুইটা কনফিগারেশন ফাইল সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে যে রানিং কনফিগারেশন। এটা হচ্ছে কি ডিভাইসের রানিং কনফিগারেশন। এখানে যখন শো রানিং কনফিগারেশন আমরা দিলাম, তখন খেয়াল করেন ডিভাইসের হোস্ট নেম কিন্তু এই জায়গাতে নাই। শো রানিং কনফিগারেশনে ডিভাইসের হোস্ট নেম কিন্তু এই জায়গাতে নাই। ডিভাইসের এখানে কি দেওয়া আছে, কয়েকটা ইন্টারফেস শাটডাউন করা আছে, এবং এখানে কোনো হোস্ট নেমের কোনো কনফিগারেশন এখানে নাই। কিন্তু আমি যখন শো কনফিগারেশন দিলাম, তখন কিন্তু এখানে দেখেন হোস্ট নেম আছে। তার মানে আমি এটা বোঝাতে যাচ্ছি, শো কনফিগারেশন যে ফাইলটা এবং শো রানিং কনফিগারেশন যে ফাইলটা, এই দুইটা ফাইল আলাদা। এই দুইটা ফাইল কি আলাদা, ডিফারেন্ট, ডিফারেন্ট ফাইল, এক ফাইল না। যদি এক ফাইল হইতো তাহলে এই শো রানিং কনফিগের ভিতরেও এই জিনিসটা আসতো, হোস্ট নেম ও রাউটার ওয়ান এটা আসতো। কিন্তু দেখেন এটা আসে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস, আরেকটা কনফিগারেশন ফাইল আমরা জানি, সেটা হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন। ঠিক আছে। তো এখানে স্টার্ট আপ কনফিগারেশনের এখানে কোনো ইয়া নাই আর কি, যে পার্মানেন্ট কনফিগারেশন যেটা আমরা বলে থাকি আর কি। হ্যাঁ, শো কনফিগারেশন। এখন যদি
এখানে শো কনফিগারেশনের পরে দেখেন মাল্টিপল অপশন আছে। কি দেওয়া আছে? চেঞ্জেস। শো কনফিগারেশন চেঞ্জেস টু বি মেড ডিউরিং এ রিপ্লেস অপারেশন। তারপরে কি দেওয়া আছে? রানিং দেওয়া আছে, রোল ব্যাক দেওয়া আছে। তো এখানে যদি আমরা দিই চেঞ্জেস, তাহলে চেঞ্জেস, শো কনফিগারেশন চেঞ্জেস, চেঞ্জেসে কি দেখাচ্ছে? চেঞ্জেসে আপনার এই নামটা দেখাচ্ছে, যে এই নামটা অ্যাড হয়েছে আর কি। এই নামটা কি হয়েছে? অ্যাড হয়েছে। তাহলে আমার উম, এখানে দুইটা জিনিস হচ্ছে আমি বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে শো অথবা শো কনফিগারেশন। হ্যাঁ, শো কনফিগারেশন, এই শো কনফিগারেশন এই ফাইল, এবং শো রানিং কনফিগারেশন এই ফাইল, এই দুইটার ভিতরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই শো কনফিগারেশন, এটাকে আমরা বলবো হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ক্যান্ডিডেট কনফিগারেশন। মানে এই কনফিগারেশনটা এখনো কমিট হয়নি, এই কনফিগারেশনটা এখনো কি হয় নাই? কমিট হয় নাই, বা কনফিগারেশনটা এখনো সেভ হয় নাই। ঠিক আছে? এখানে আমরা কমিট ব্যবহার করব। কমিট অর্থ হচ্ছে কনফিগারেশন সেভ করা আর কি। কমিট করা মানে হচ্ছে কনফিগারেশন সেভ করা। তো এখানে আমরা সেভ বলবো না, হয়তো বা পরবর্তীতে আমরা কমিটই বলবো। তো বিফোর কমিট, এই কনফিগারেশন ফাইলটা হচ্ছে বিফোর কমিট। আর এইটা হচ্ছে আমার যে ফাইলটা দেখতেছি, এটা হচ্ছে আফটার কমিট। মানে এটা হয়, এটা এটা যদিও এটা ডিফল্ট কনফিগারেশন, এখানে আমি জাস্ট আজকেই ফার্স্ট কনফিগার করতেছি ডিভাইসে প্রিভিয়াসলি কোনো কনফিগারেশন আমি করিনি আর কি। ঠিক আছে? তাহলে এখন যদি আমি কমিট দেই আর কি, হ্যাঁ, কমিট দেই, তাহলে কমিটের পরে আবার মাল্টিপল অপশন আছে। কমিটের পরে আবার মাল্টিপল অপশন আছে। কমিটে কি কি অপশন আমরা এখানে নর্মালি ব্যবহার করে থাকি? যেমন আম, দেওয়া আছে হচ্ছে কি, যে কমিট সেভ রানিং, সেভ রানিং কনফিগারেশন টু এ ফাইল, কমিট শো এরর, কোনো এরর যদি থাকে তাহলে আমাকে এরর দেখাবে, ডিসপ্লে কমিট ফেইলিওরস ইমিডিয়েটলি। তারপরে কি দেওয়া আছে? রিপ্লেস দেওয়া আছে, লেবেল দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, কনফার্ম দেওয়া আছে, কমেন্ট দেওয়া আছে, বেস্ট এফোর্ট দেওয়া আছে। কমিট দ্য কনফিগারেশন চেঞ্জেস ভায়া বেস্ট এফোর্ট অপারেশন। তো আমি দেখতে চাচ্ছি যে আমার কোনো এরর হয়েছে কিনা, আমার কনফিগারেশন যেটা করছি এই কনফিগারেশনে কোনো এরর হয়েছে কিনা। তার মানে কি, আমি চেক করতে চাচ্ছি যে আমার সিনট্যাক্স, আমি যে কনফিগারেশনে যে সিনট্যাক্স গুলো ব্যবহার করছি এই সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। যেটা আমি যদি জুনিপারের সাথে কম্পেয়ার করি, তাহলে আমি এখানে কি ব্যবহার করি? কমিট চেক। কমিট চেক দ্যাট মিনস হচ্ছে যে আমি ক্যান্ডিডেট কনফিগারেশনের যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা ঠিক আছে কিনা সেটা চেক করতেছি বিফোর কমিট। ওকে? তো এখন কি আছে আরো, যে যেমন আরেকটা দেওয়া আছে কি, কমিট কনফার্ম। কমিট কনফার্ম, এখানে কমিট কনফার্মের কাজ কি? কমিট কনফার্ম এর কাজ হচ্ছে যে এখানে বলছে যে রোল ব্যাক দিস কমিট আনলেস দেয়ার ইজ এ কনফার্মিং কমিট। দ্যাট মিনস হচ্ছে আমি একটা সার্টেন টাইমের জন্য এই কনফিগারেশনটাকে কি করতেছি? সেভ করতেছি বা কমিট করতেছি। এটা সাধারণত আমাদের প্রয়োজন হয় কখন? যখন দেখা যাচ্ছে আমরা রিমোটলি কাজ করি, একটা কনফিগারেশন আমি প্লেস করতেছি, আমি আসলে জানি না এই কনফিগারেশন প্লেস করলে আমি ডিভাইস থেকেই হয়তো বা আর লগ ইন করতে পারবো না, এরকমও হইতে পারে আর কি। ঠিক আছে? আমি ডিভাইসে লগ ইন করতে পারবো না, এরকম হইতে পারে। তখন এটা একটা রিস্ক। দেখা যাচ্ছে ডিভাইসে যদি লগ ইন না করতে পারি তখন আবার আরেকটা ঝামেলা। তখন আমরা কি করতে পারি, যে একটা সার্টেন টাইমের জন্য ওই কনফিগারেশনটাকে আমরা কি করতেছি, ক্যান্ডিডেট কনফিগারেশন থেকে অ্যাক্টিভ কনফিগারেশনে নিচ্ছি। ওই সার্টেন টাইম আমি অবজার্ভ করতেছি, যদি মনে হয় যে আমি কারেক্টলি কনফিগার করছি, তখন আমি ফাইনাল কমিট দিচ্ছি। আর যদি মনে হয় যে না, আমি আসলে ডিসকানেক্ট হয়ে গেছি, তাহলে ওই সার্টেন টাইম পরে আপনি কিন্তু অ্যাজ ইউজুয়াল আগের মতো আবার ডিভাইসে লগ ইন করতে পারবেন। তো এইটার আপনি টাইমারটা আপনি নিজে সেট করে দিবেন। যদি কনফার্মের পরে আমি টাইম দিই তাহলে এটা আসবে হচ্ছে সেকেন্ডে। আর যদি মিনিট কিওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে আপনি এখানে মিনিট, কয় মিনিটের জন্য কমিট দিচ্ছেন, এটা হচ্ছে তার রেঞ্জ, ওই রেঞ্জটা আপনি বলে দিতে পারেন। এটা হচ্ছে কমিট কনফার্ম। এই সেম কনসেপ্ট জুনিপারে, জুনিপারে আসলে সেম কনসেপ্টই ব্যবহার করা হয়, কমিট কনফার্ম। এরপরে আমরা তাহলে ডিফল্ট যেটা আছে, এই কমিট আমরা
রাখতে পারি। যেমন আবার কি দেওয়া আছে দেখেন, কমেন্ট দেওয়া আছে। কোনো কমিটের যদি কোনো কমেন্টস রাখতে চান, লাইক আপনি আজকে বেসিক কনফিগারেশন করবেন, তাহলে আপনি কমিট, তারপরে কমেন্টস, তারপরে ওখানে লিখে দিলেন বেসিক কনফিগ। তাহলে যে কেউ বুঝতে পারবে যে এই কমিটে হচ্ছে কি কাজ করা হয়েছে, বেসিক কনফিগারেশন করা হয়েছে। ঠিক আছে। তারপরে এখানে যদি আমি লেবেল দেই, লেভেলটা আসলে সিমিলার টাস্কের জন্য ব্যবহার করা হয়। যেমন হচ্ছে অ্যাসাইন এ লেভেল টু দিস কমিট। ঠিক আছে। এটাও আসলে বেসিক্যালি কমেন্টস লাইক আর কি। তো আমরা ডিফল্ট কমিট ইউজ করতেছি এখন, ডিফল্ট কমিট। হ্যাঁ। ওকে। ডিফল্ট কমিট। আচ্ছা, ডিফল্ট কমিট যখন আমরা দিলাম, তখন এতক্ষণ পর্যন্ত আমাদের এই কমিট দেওয়ার আগ পর্যন্ত আমাদের ছিল ডিভাইসের নেম আইওএস। এখন ডিভাইসের নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন, 4-রাউটার 1। এখন যদি আমরা দেখি শো কনফিগারেশন, শো কনফিগারেশনে এখানে দেখেন কোনো কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু নাই শো কনফিগারেশনে। আবার যদি শো রানিং কনফিগ দেন, শো রানিং কনফিগ, এখানে কিন্তু দেখেন আপনার যে আপনার কমিট, আপনার হোস্ট নেম কিন্তু চলে আসছে। তাহলে এখানে আমরা বলতে পারি শো কনফিগারেশন, এখানে আমরা আসলে কতটুকু দেখতেছি, যতটুকু চেঞ্জেস ওই অংশটুকু আমাদের এখানে দেখাচ্ছে শো কনফিগারেশন। আমি যতটুকু মনে করেন বিজিপি কনফিগার করতেছি এখন একটা কাস্টমারের, কাস্টমারের বিজিপি কনফিগারেশন ডান, কমপ্লিট হয়েছে। আমি শো কনফিগারেশন দিব, তখন ওই কাস্টমারের বিজিপি যতটুকু আমি কনফিগার করছি অতটুকু দেখাবে, যদি আমি শো কনফিগারেশন অথবা শো এই কমান্ডটা প্লেস করি। তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার আমাদের কাছে, শো কনফিগারেশন এবং শো রানিং কনফিগ, এটা আমরা কেন ব্যবহার করব? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে। এইবার আসি আমরা ইন্টারফেস। যেমন এইখানে দেখেন কোরাউটার 1, কোরাউটার 1 এখানে লোব্যাক ইন্টারফেস আছে একটা। লোব্যাক ইন্টারফেস আমরা এখানে খেয়াল করি, কোনো লোব্যাক ইন্টারফেস এখানে কি আছে, নাই। আবার যদি এখানে আমরা যদি লিখি যে শো, এখানে দেখেন আইপি দেওয়া আছে, শো আইপি। তো এখানে আইপি যখন লিখতেছি তখন দেখাচ্ছে না। আমি কোথায় আছি? কনফিগারেশন মোডে আছি। তো শো আমি আসলে ব্যবহার করতে চাচ্ছি যেটা, যে প্রিভিলেজ মোডের কমান্ড আমি ব্যবহার করতে চাচ্ছি। তাহলে এখানে নর্মালি ডু ব্যবহার করি আমরা সিসকোর ক্ষেত্রে। আবার এখানে দেখেন পুরো জিনিসটাই, প্রিভিলেজ মোডের যে অপশনগুলো ছিল পুরোটাই আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, ওকে, এটা আমরা জানি। ডু শো আইপি, এখানে নর্মালি আমাদের যেমন IPv4 আইপি, যদি আমরা একটা ইন্টারফেসে কনফিগার করি এবং যদি আমরা ওই ইন্টারফেসের কনফিগারেশনটা যদি দেখতে চাই আর কি, তো নর্মালি আমরা iOS এবং iOS এক্সিতে আইপি ব্যবহার করছি IPv4 এর রেসপেক্টে। ঠিক আছে। কিন্তু iOS এক্সআর এর ক্ষেত্রে এইটা হচ্ছে, যদিও এটা ব্যাক ইন কম্প্যাটিবিলিটি আছে, আমি আইপি দিলে ওরা আসলে IPv4ই মানে বুঝবে আর কি। যেমন শো আইপি, আমি এখানে হেল্প নিচ্ছি, এখানে ও কমান্ড নিচ্ছেই না আর কি। হ্যাঁ। তো আমাকে কি করতে হবে? IPv4, যদি IPv4 চেক করতে চাই, শো IPv4, তারপরে হচ্ছে আদার্স ইনফরমেশন গুলো। যেমন আমরা এখানে বললাম যে ইন্টারফেস, তারপরে কি দেওয়া আছে? ইন্টারফেস আমরা লাইক ইন্টারফেসের ডিটেলস না, একটা ব্রিফ, এই যে ব্রিফ। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের পরিচিত কমান্ড, যে শো আইপি ইন্টারফেস ব্রিফ আইওএস আইওএস অথবা iOS এক্সিতে আমরা দিয়ে আসছি। এটার কি দেখায়? এটা হচ্ছে ইন্টারফেস এবং ইন্টারফেসের যে স্ট্যাটাস, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস এবং লিঙ্ক স্ট্যাটাস, এই দুইটা স্ট্যাটাস আমরা এখান থেকে দেখতে পাই। তো আমাদের এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেস এবং আহ, আরো 8টা ইন্টারফেস এখানে দেওয়া আছে। এই 8টা ইন্টারফেসের স্ট্যাটাস আমরা এই কমান্ড দিয়ে দেখতে পাচ্ছি। অনুরূপভাবে যদি আমরা IPv6 এর কথা বলি, অনুরূপভাবে IPv6 এর জিনিসটাও কিন্তু অনুরূপভাবে এখানে আমরা পাবো। আচ্ছা, তো আমরা যে কোনো একটা ইন্টারফেস লাইক আমরা এখানে দেখি যে এখানে কিন্তু লুপব্যাক ইন্টারফেস এখানে ক্রিয়েট করা নাই বা লুপব্যাক ইন্টারফেস নাই। নর্মালি iOS এক্স এর ক্ষেত্রেও লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করা থাকে না, ক্রিয়েট করে নিতে হয়। তাহলে আমরা কি করলাম? ইন্টারফেস লুপব্যাক, লুপব্যাক ইন্টারফেসের
আইডি এত থেকে 0 থেকে এত পর্যন্ত দেওয়া যাবে। আমরা এখানে লুপব্যাক 0 ব্যবহার করলাম। 0 ইন্টারফেস লুপব্যাক 0। এরপরে হচ্ছে একটা ইন্টারফেসের ভিতরে ঢোকার পরে আমরা এই অপশনগুলো আমরা হেল্প নিয়ে পেতে পারি। ওকে, এখন আমাদের মেইনলি টার্গেট হচ্ছে IPv4 এবং IPv6 আইপি, এই দুইটা আইপি কনফিগার করব। এই দুইটা আইপি কনফিগার করব, কিভাবে কনফিগার করব? এখানে দেখেন IPv4 ইনফরমেশন গুলো যদি দিতে চাই তাহলে IPv4, IPv6 ইনফরমেশন যদি দিতে চাই তাহলে IPv6। এখানে আরো কিন্তু অনেক অপশন আছে, ঠিক আছে? আরো কিন্তু অনেক অপশন আছে, আমরা আস্তে আস্তে করে শিখবো। IPv4, তারপরে কি দেওয়া আছে? IPv4, তারপরে অ্যাড্রেস, তারপরে কি দেওয়া আছে? তারপরে অ্যাড্রেস। কিভাবে দিতে পারবো অ্যাড্রেসটা? যে প্রথমে আমরা আইপি দিব, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে প্রিফিক্স। আমরা মাইক্রোটিক অথবা জুনিপারে যেভাবে আইপি কনফিগার করি অনুরূপ ভাবে। আর এখানে হচ্ছে আইওএস এবং iOS X তে কি করা হইতো? আইপি অ্যাড্রেস দেওয়া লাগতো, তারপরে সাবনেট মাস্ক ব্যবহার করা লাগতো, এখানে প্রিফিক্স লেন্থ। তো এখানে আমরা লুপব্যাকের জন্য একটা আইপি এখানে ব্যবহার করতেছি, যে 10.20.0.1 স্ল্যাশ হচ্ছে কত, 32। তারপরে আদার্স অপশন। সেকেন্ডারি আমরা কখন ব্যবহার করি? যখন মাল্টিপল আইপি আমরা একই ইন্টারফেসে বসাই তখন আমরা সেকেন্ডারি কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এখানে আমাদের IPv4 আইপি আমরা এখানে সেট করলাম। তারপরে কি IPv6। IPv6 এখানে কি দেওয়া আছে? এনেবল। আমরা অ্যাড্রেসটা বসাইলাম। অ্যাড্রেসটা কিভাবে? অনুরূপ IPv6 অ্যাড্রেস, তারপরে প্রিফিক্স লেন। এখানে আমাদের IPv6 অ্যাড্রেসটা হচ্ছে AFC0.F2.80:1/128। এখানে IPv6 আদার্স কিছু অপশন আছে, যেমন UI64। এই জিনিসগুলো আপনারা জানেন আর কি। তো আমরা স্ট্যাটিক্যালি এক্সাক্ট আইপিটাই এখানে কনফিগার করছি। তো এখানে যদি আমরা দেখি শো, দেখেন আমরা জুনিপারে একবারে স্পেসিফিক কোনো একটা অপশনে আমরা কি আছি, একটা স্পেসিফিক ইন্টারফেস কনফিগারেশন করতেছি, ঠিক আছে? একটা স্পেসিফিক ইন্টারফেস কনফিগার করতেছি। কনফিগার করার পরে আমি কতটুকু কনফিগার করলাম অতটুকু অংশই আমি দেখতে চাচ্ছি। জেনিফারে কিন্তু আমরা স্পেসিফিক একটা ইন্টারফেসে যাওয়ার পরে আমরা ইন্টারফেসের আইপি বসালাম, ডেসক্রিপশন দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে হচ্ছে ওই অংশটুকুতে যদি আমি শো দেই তাহলে দেখবো ওই অংশটুকুর কনফিগারেশন আমাকে দেখাচ্ছে। এতে করে সুবিধা হচ্ছে যে যে আমাকে ওই পাইপলাইন ব্যবহার করা লাগছে না, শো রানিং কনফিগ, পাইপলাইন, লুপ ব্যাক, ম্যাচ টেস্ট করে এবার এত কিছু করা লাগতেছে না। একবার স্পেসিফিক যেখানে বসে আছি আমি, বা যে ডিরেক্টরিতে আছি, যে স্পেসিফিক কনফিগারেশনে আছি, স্পেসিফিক কনফিগারেশনে জাস্ট আমি শো দিলেই ওই চেঞ্জেসটা দেখতে পাচ্ছি আর কি। তো এইখানে শো কনফিগারেশন একই জিনিস আমাকে এখানে শো করাবে। এখানে দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। একটু পার্থক্য বলতে যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে আমি স্পেসিফিক ইন্টারফেসে এসে যে কনফিগারেশনটুকু চেঞ্জেস করলাম, শো দিলে আমার ওই চেঞ্জেসটুকু দেখাচ্ছে। আমি যখন শো কনফিগারেশন দিব তখন এই এই জিনিসটা অতিরিক্ত আসবে, তারপরে এই জিনিসটা আসবে। দ্যাটস ইট, এতটুকু এতটুকু। এটা আমরা শো কনফিগারেশন বলতে আপনি বলতে পারেন যে মানে একটা স্পেসিফিক অপশনে এসে আমি আমি হতে পারে না যে আমি ইন্টারফেস কনফিগার করছি কাস্টমারের, তারপরে বিজিপি কনফিগার করছি, তারপরে পলিসি কনফিগার করছি, হ্যাঁ, মাল্টিপল কাজ করছি। এখন আমি দেখতে চাচ্ছি আমি এখন আসি, মনে করেন একটা পলিসির ভিতরে আছি, অথবা আমি একটা বিজিপির ভিতরে আছি। বিজিপির ভিতরে যখন আমি শো দিব তো বিজিপি চেঞ্জেসটুকুই দেখাবে, আদার্স ডিরেক্টরি বা আদার্স অপশনের চেঞ্জেসটা দেখাবে না। আবার যদি আমরা শো কনফিগারেশন দিই তখন টোটাল চেঞ্জেস যেটা আসবে ওই টোটাল চেঞ্জেসই আমাকে দেখাবে যে এই চেঞ্জেসটা করা হচ্ছে। ওকে, তো এখন আমরা উম, মনে করতেছি হচ্ছে যে আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা তো কনফিগার করলাম, এখান থেকে বের হয়ে যাব। এখানে আমরা নর্মালি কি করতে পারি? এক্সিট করতে পারি। নর্মালি কি করতে পারি আমরা? এক্সিট, এই কিওয়ার্ডটা সিসকোতে আমরা খুব বেশি ব্যবহার করি। এই এক্সিট মিন্স হচ্ছে ওয়ান স্টেপ ব্যাক। এক্সিট মিন্স হচ্ছে কি বললাম? ওয়ান স্টেপ ব্যাক,
ঠিক আছে। এখন এখানে আরেকটা কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি যদি চাই, রুট। এক্সিট টু দ্য গ্লোবাল কনফিগারেশন মোড। আমি যতই মোর স্পেসিফিক কনফিগারেশনে যাই না কেন, যখন আমি রুট এই শব্দটা ব্যবহার করব, তখন একেবারে সে গ্লোবাল কনফিগারেশন মোডে নিয়ে যাবে, একেবারে গ্লোবাল কনফিগারেশন মোডে সে নিয়ে যাবে। ঠিক আছে। তো আমি এখানে সাপোজ রুট দিলাম, দিয়ে এন্টার দিলাম, আমি গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসলাম। যেহেতু এটা আসলে ওয়ান স্টেপ আমরা ফরওয়ার্ড হয়েছিলাম, রুট দেওয়ার পরে সালে আসলে ওয়ান স্টেপ ব্যাকই আসছে, মানে এক্সিট দিলেও আসলে সেম জিনিসটাই পাইতাম আর কি। হুম। এখন এইখান থেকে আমরা যদি এক্সিট দেই, আমরা কি কোথায় আছি? কনফিগারেশন মোডে আছি। আর কনফিগারেশন মোড থেকেও কি করতে পারি? আমরা এক্সিট দিতে পারি, তাই না? কনফিগারেশন মোড থেকেও আমরা কি করতে পারি? এক্সিট দিতে পারি, এক্সিট। আবার আরেকটা দিতে পারি কি, এন্ড। এক্সিট ফ্রম কনফিগারেশন মোড। এন্ড যদি দেই, কি বলছে এখানে? এক্সিট ফ্রম কনফিগারেশন মোড। আর এক্সিট সেল, এক্সিট ফ্রম কনফিগার মোড। আচ্ছা। তো এইখানে নব্বই জিরো আমি কি করলাম? এন্ড করলাম। তো এইখানে আমি কি করতেছি যে আমি মোর স্পেসিফিক কনফিগারেশনে আছি, আমি এন্ড করতেছি, তার মানে হচ্ছে আমি এই মোর স্পেসিফিক কনফিগারেশন থেকে কোথায় চলে আসবো? প্রিভিলেজ মোডে চলে আসবো। তখন আমাকে জিজ্ঞাসা করতেছে আনকমিটেড চেঞ্জেস ফাউন্ড, মানে আমি ইন্টারফেস কনফিগার করছি কিন্তু কমিট করিনি। ইন্টারফেস চেঞ্জ করছি কিন্তু কমিট করিনি। আনকমিটেড চেঞ্জেস ফাউন্ড, কমিট দেম বিফোর এক্সিটিং। মানে এক্সিট করার পূর্বে তুমি কমিট করো, এটা আমাকে বলতেছে। তো আমি যদি ইয়েস দিই তাহলে সে কমিট করবে, আর যদি নো দিই সে কমিট করবে না। আর যদি ক্যান্সেল দিই, ডিফল্ট হচ্ছে ক্যান্সেল। তার মানে আসলে আমি বের হতে চাচ্ছি না। আমি বের হতে চাচ্ছি না, আমি এখানেই থাকতে চাচ্ছি। ও আল্লাহ। তাহলে আপনারা, আমি ক্যান্সেল দিলাম মানে কিছুই দিলাম না, জাস্ট এন্টার দিছি। যদি এন্টার দিই তাহলে ক্যান্সেলটাকে সে অ্যাকসেপ্ট করবে। এবং আমি কোথায় আছি এখন? কনফিগারেশন মোডে আছি। তার মানে কমিট না করে আমি কোথায় যেতে পারবো না? প্রিভিলেজ মোডে যেতে পারবো না, আমাকে কমিট করতে হবে। আচ্ছা। তাহলে এখানে আমরা কমিট করলাম। এখন যদি এন্ড লিখি, তাহলে আমরা কিন্তু প্রিভিলেজ মোডে চলে আসছি, প্রিভিলেজ মোডে চলে আসছি। আচ্ছা। এখন শো কনফিগারেশন, শো, আচ্ছা, আমরা আইপি অ্যাড্রেস দেখলাম। এখন আমরা কনফিগারেশনের আরো কিছু জিনিস দেখবো, কনফিগারেশন রিলেটেড। শো কনফিগারেশন, আমরা এখানে কোনটার জন্য পড়লাম? শো কনফিগারেশন রানিং। আচ্ছা, এবার আমরা একটু দেখবো কমিট। শো কনফিগারেশন কমিট। শো কনফিগারেশন কমিট, প্রথমে যেটা দেওয়া আছে চেঞ্জেস। চেঞ্জেস এ হচ্ছে ইনকমপ্লিট কমান্ড চেঞ্জেস অল। আচ্ছা। এখন আমরা খেয়াল করি, শো কনফিগারেশন কমিট চেঞ্জেস অল, মানে এতক্ষণ পর্যন্ত যা আমরা করছি পুরোটা দেখতে চাই। এখন দেখেন যে কমিট আইডি, এটা হচ্ছে কমিট আইডি। হ্যাঁ, অনেক বড় একটা নাম্বার। আমরা দুইটা কমিট দিছি, এটা হচ্ছে ফার্স্ট কমিট আর এটা হচ্ছে সেকেন্ড কমিট। ফার্স্ট কমিটে আমরা কি করছি? ফার্স্ট কমিটে এই চেঞ্জেস করছি। ফার্স্ট কমিটে কি করছিলাম? আমরা শুধু হোস্ট নেম দিছি, ঠিক আছে, অনলি হোস্ট নেম দিছি। পরের কমিটে কি করছি? পরের কমিটে এসে আমরা লুপব্যাক ইন্টারফেসে ঢুকে IPv4 এবং IPv6 আইপি বসাইছি। তাহলে এখানে দুইটা কমিট হয়েছে। আমি যদি এখন দেখতে চাই যে আমি একটা ডিভাইস কনফিগার করতেছি, তো এই ডিভাইসের মনে করেন যে বেসিক কনফিগারেশন করছি, ওএসপেপ করছি, বিজিপি করছি, এমপিএলএস করছি, অনেক কিছু করছি আর কি। তো মাঝখানে যদি আমি কোনো কমিট ব্যবহার করি, প্রতিটা কমিটে এরকম করে আলাদা আলাদা করে সে আমাকে দেখাবে। এটা কেন আমি আলাদা করে দেখতে চাচ্ছি? আলাদা করে দেখতে চাচ্ছি, দেখা যাচ্ছে ফাইনাল যখন আমি কমিট করছি, দেখা যাচ্ছে হয়তো বা কোনো এরর পাচ্ছি।
হ্যাঁ, ফাইনাল যখন কোনো একটা ইয়া পাচ্ছি তখন মনে হচ্ছে যে কোনো এরর হচ্ছে, রাউটার কোনো কারণে কমিট নিচ্ছে না, আমি আসলে বুঝতেও পারছি না আমি আসলে কি ভুল করলাম, তখন তো মুশকিল। আগে তখন রোল ব্যাক করতে হবে, মানে আগের কোনো একটা স্টেজে আসতে হবে আমাকে, আগের কোনো একটা স্টেজে আসতে হবে, যে এখন দেখা যাচ্ছে যে আমার এই কমিটির যে কোনো একটা কনফিগারেশনের কারণে আমি আসলে কমিট করতে পারছি না, কিন্তু আমি নিজে বুঝতেছিও না যে আসলে কি ভুল হয়েছে এখানে। আমি চাচ্ছি যে আগের এর যে আগের কমিট এই কমিটে যেতে, আমি এই কমিট মানে ফেলে দিতে যাচ্ছি, রাখতে চাচ্ছি না। তারপরে আমি আবার অ্যানালাইসিস করে বের করলাম যে কি কারেক্ট কনফিগারেশন কোনটা হবে, ওইভাবে করে আমরা আস্তে করে আবার ই করলাম। ওকে, তাহলে চেঞ্জেস অল, তাহলে আমরা এটাতে কি পাচ্ছি, কতগুলো কমিট হয়েছে এবং কোন ভাইয়া, কমিটে কোন আগের চেঞ্জেসটা কনফিগারেশনটা হয়েছে। খেলবো কিভাবে? মানে হ্যাঁ। যেরকম যেরকম জুনিপারে আমরা রোল ব্যাকটাকে ডিলিট করে দেই, এইখানে হ্যাঁ। যেরকম কমিট আইডি আমি চাচ্ছি যে 1 নম্বর কমিট আইডিকে আমি ডিলিট করে দিব, কিভাবে করবো ওটা? ডিলিট করব না, আমরা রোল ব্যাক করব। রোল ব্যাক করলে হচ্ছে ফার্স্টের কমিটে, এখানে দুইটা কমিট হচ্ছে, আমি যদি এক নম্বর, এটা হচ্ছে এক নম্বর কমিট, হ্যাঁ এটা হচ্ছে দুই নম্বর কমিট, আমরা যদি এক নম্বর কমিটে রোল ব্যাক করতে চাই, রোল ব্যাক দিয়ে আমরা ওই কমিটে রোল ব্যাক করে দিব। মানে জুনিপারের মতোই যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে জুনিপারের মতো। জুনিপারের কিছু কিছু জিনিস এখনো এখানে অ্যাভেলেবল না, বাট মোর লাইক জুনিপার। সেক্ষেত্রে কি আমার এইটা স্কিপ হয়ে যাবে 2 নাম্বারটা? আমি চাচ্ছি ধরেন 1 নাম্বারটা ডিলিট করতে, তাহলে কি 2 নাম্বারটাও সহ, মানে যেহেতু লাস্টেরটা 2 নাম্বার হয়েছে তাহলে দুইটাও ডিলিট হবে, দেন 1 নাম্বারটা ডিলিট হবে এরকম, নাকি শুধু 1 নাম্বারটা ডিলিট হবে স্পেসিফিক? আমি এটা বলতে চাচ্ছি। ও, দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। যে আমি এখানে ডিলিট না, মানে কিওয়ার্ডটা ডিলিট না, কিওয়ার্ডটা হচ্ছে রোল ব্যাক। রোল ব্যাক, হ্যাঁ। ঠিক আছে, কিওয়ার্ডটা হচ্ছে রোল ব্যাক। আমি যদি এক নম্বর কমিটে রোল ব্যাক করি, তাহলে দুই নম্বর তো পাবো না, তাই না? হ্যাঁ, এক নম্বর কমিটে যদি রোল ব্যাক করি তাহলে আমি নর্মালি দুই নম্বর পাবো না, এটাই স্বাভাবিক। তো আমি প্রশ্নটা নিচ্ছি কিন্তু উত্তরটা একটু পরে দিচ্ছি। কমিট, এখন আরেকটা জিনিস আমরা দেখবো কমিটের পরে। কমিটের পরে আরেকটা জিনিস আমরা এখানে দেখছিলাম, চেঞ্জেস এর জায়গায় আরেকটা ছিল হচ্ছে লিস্ট। চেঞ্জেস এর জায়গায় কি ছিল, আরেকটা ছিল হচ্ছে লিস্ট। এখানে চেঞ্জেস এর জায়গায় বলা ছিল যে শো চেঞ্জেস মেড ডিউরিং এ সিরিজ অফ কমিট। কি বলছে? শো চেঞ্জেস মেড, আপনি যে চেঞ্জ করছেন এই সিরিজ অফ কমিট, সিরিজ অফ কমিট মানে যতগুলো কমিট হয়েছে, প্রতিটা কমিটে কি চেঞ্জ হয়েছে ওই চেঞ্জের একটা হিস্টোরি সে এখানে দেখাবে। পরেরটাকে কি বলছে, লিস্ট। লিস্ট মানে কি, লিস্ট কমিট স্টোরড ইন দ্য কমিট ডাটাবেস আপ টু 100, আপ টু 100। আমরা কতগুলো কমিট এখানে ডিসপ্লে করতে পারবো? আপ টু 100। আর এটা জুনিপারের ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে 50টা। 0 to 49, মানে হচ্ছে 50। আচ্ছা, এইখানে আমরা আসি হচ্ছে লিস্ট। লিস্ট, তারপরে আমরা দিলাম এন্টার। আমরা কিন্তু সেম জিনিসটাই দেখতেছি, একটু ডিফারেন্ট ওয়েতে দেখতেছি। যে এটা ফার্স্ট, এটা আহ, এই সিরিয়াল নাম্বার ওয়ান, সিরিয়াল নাম্বার ওয়ান মিনস হচ্ছে ইমিডিয়েট কমিট, যেটা বা বলতে পারি যে লাস্ট কমিট। ঠিক আছে, লাস্ট কমিট। আর এইটা যেটা লাস্ট সেকেন্ড কমিট, কোন ইউজার এই কমিটটা দিচ্ছে, এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। যে এটা তো আমি দেখলাম এটা চেঞ্জেস হয়েছে দুই নম্বর কমিটি, এই চেঞ্জেসটা হয়েছে, যার পরে হচ্ছে মনে করেন ট্রাফিক এক পাতে যাওয়ার কথা অন্য পাতে যাচ্ছে, তাহলে এই কমিট করছে কে? অনেক সময় আমাদের এটা ফাইন্ড করা লাগে, এই কমিট করছে কে। এই কমিট হয়েছে, এটা বুঝছি, এই কমিটে এই চেঞ্জেস হয়েছে, কিন্তু এই চেঞ্জেসটা করছে কে? সিসকো নামে এইখানে দেখেন, এইখানে দেখেন সুন্দর করে চলে আসছে, সিসকো নামে ইউজার এই কমিটটা করছে, এবং সে কি ব্যবহার করছে, সিএলআই ব্যবহার করে, এবং কোন সময় করছে সেটাও কিন্তু চলে আসছে। তাহলে এখন আপনি কনফিগার করে আপনি বলতে পারবেন না যে না ভাই আমি তো করি নাই, অপশন নেই। ঠিক আছে, মানে দুই নম্বরই করা যাবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা চমৎকার জিনিস যে একটা দেখলাম আমরা শো কনফিগারেশন কমিট চেঞ্জেস, এটা হচ্ছে প্রতিটা কমিটের চেঞ্জেস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আরেকটা যেটা দেখলাম, শো কনফিগারেশন কমিট লিস্ট। ওকে, এইবার আসি হচ্ছে প্রশ্নতে। প্রশ্ন ছিল যে রোল ব্যাক,
আমরা রোল ব্যাক নিয়ে এখন একটু কথা বলবো। যে আমরা তো কনফিগারেশন, কমিট চেঞ্জেস এবং লিস্ট দুইটাই দেখলাম, এখন রোল ব্যাক নিয়ে কথা বলবো। রোল ব্যাক, ব্যাক নাই। ও সরি, রোল ব্যাকটা হচ্ছে প্রিভিলেজ মোডে, কনফিগারেশন মোডে। রোল ব্যাক, তারপরে কি দেওয়া আছে? কনফিগারেশন। আচ্ছা, এখন হেল্প নাই। হেল্প নিয়ে আপনারা দেখেন, এই যে কমিট আইডি কিন্তু চলে আসছে। আপনি দেখে নিলেন না কোন কমিটে কোন চেঞ্জেস, একে কি চেঞ্জেস, দুয়ে কি চেঞ্জেস, আপনি দেখে আসছেন। তারপরে এখানে কি দেওয়া আছে যে রোল ব্যাক কনফিগারেশন কি বলা হচ্ছে, টু রোল ব্যাক আপ টু অ্যান্ড ইনক্লুডিং এ স্পেসিফিক কমিট। আর টু এক্সক্লুড মানে হচ্ছে কোনো স্পেসিফিক কমিট যদি আমরা এক্সক্লুড করতে চাই, তো আমি একেবারে সিম্পলি বলতেছি লাস্ট। সিম্পলি বলতেছি কি, লাস্ট। লাস্ট রোলব্যাক কনফিগারেশন লাস্ট। এখন লাস্টের পরে আমি যদি, এখানে কি ব্যবহার করা হচ্ছে, 1 to 2 নাম্বার অফ কমিটস টু রোল ব্যাক, নাম্বার অফ কমিটস টু রোল ব্যাক। এখন এটা না ব্যবহার করে আমি যদি একবারে সিম্পলি উপরের দিকে চলে যাই, আমাদের দুইটা কমিটের আইডি ছিল, একটা কমিটের আইডি হচ্ছে এটা, আর একটা কমিটের আইডি হচ্ছে এইটা। যদি আমরা এইটাতে ব্যাক করি, তাহলে এই কনফিগারেশনটা আমরা হারাই ফেলবো, তাই তো? জি ভাইয়া, এটাই। এটাই। ওকে, তাহলে এই কনফিগারেশনটা আমরা কি করি, কপি নোটপ্যাডে করে নিয়ে লিখে রাখবো। রাখবেন। ওকে, তা এখন আমরা সিম্পলি কি করতে পারি, এই কমিটে আমরা রোল ব্যাক করতে পারি। এটা সবচেয়ে সহজ এবং এটা কনফিউজিং না। আমার রোল ব্যাক হয়ে গেছে। রোল ব্যাক করে সে কি করলো, লোডিং রোল ব্যাক চেঞ্জেস হাবি জাবি, এটা 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 সেটা রোল ব্যাক কমিট, এটা এততে কমিট করছে। যখন এততে কমিট করছে, তখন আমি শো কনফিগারেশন, শো কনফিগারেশন, ও সরি, এটা আবার দেখতে হলে কনফিগারেশন মোডে যেতে হবে। শো কনফিগারেশন, এখানে আমি কোনো কিছু দেখতেছি না। শো রানিং কনফিগারেশন, এখানে আমি লুপব্যাক ইন্টারফেস কনফিগারেশন দেখছি, আছে, আছে না? তার মানে তো মজার জিনিস থাকতেছে তো মাঝখানে একটা। আছে, লুপব্যাক হ্যাঁ, ইন্টারফেস কনফিগারেশন আছে। তারপরে হচ্ছে এখানে এই ইয়া যেটা, প্রবলেমটা নাই। আমার ফার্স্ট কমিট যেটা, ফার্স্ট কমিট যেটা, ফার্স্ট কমিটের যে চেঞ্জেস খেয়াল করেন একটু, এটা একটু মানে একটু ট্রিক্স আছে আর কি। ফার্স্ট কমিটের যে চেঞ্জেস, ঠিক আছে, ফার্স্ট কমিটের চেঞ্জেস কিন্তু এইখানে আমি শো রানিং কনফিগারেশনে দেখতে পাচ্ছি না, তাই না? হুম, এখন আরেকটা জিনিস করি, আমি কিন্তু কোনো কনফিগারেশন করি নাই, ভালো করে খেয়াল করবেন, আমি কোনো হুম, কনফিগারেশন করি নাই, জাস্ট 1 নম্বর এ রোল ব্যাক করছি, 1 নম্বর কমিটে জাস্ট রোল ব্যাক করছি। ওকে, এখানে বলছে নো কনফিগারেশন চেঞ্জেস টু কমিট, নো কনফিগারেশন চেঞ্জেস টু কমিট। এই কমান্ডটা কেন আমি ব্যবহার করলাম, ব্যবহার করার অর্থ হচ্ছে যে আমরা যখন জুনিপারে রোল ব্যাক করি, যখন রোল ব্যাক করি, তারপরে একটা কি করি, কমিট করি। এখানে দেখেন, ও কিন্তু, আমি যখন রোল ব্যাক করছি, ও কিন্তু কমিট করে দিছে, আর যদি কমিট না করতো তাহলে এই কথাটা আসতো না, হুম। নো কনফিগারেশন চেঞ্জেস টু কমিট। বোঝা গেছে কথা? জি জি, বুঝতে পারছি ভাইয়া। ওকে, এবার আবার এগেইন চেক করি, আমরা দুইটা জিনিস চেক করব। শো কনফিগারেশন, শো কনফিগারেশনে কিচ্ছু নাই। এবার শো রানিং কনফিগারেশন, শো রানিং কনফিগারেশন, শো রানিং কনফিগারেশন, দেখেন লুপব্যাক ইন্টারফেস কনফিগারেশন আছে, কোনটা নাই? শুধু ওই এক ফার্স্ট নাম্বার। কমিটের চেঞ্জেসটা হ্যাঁ, নাই, ফার্স্ট ফার্স্ট পয়েন্টটা। ফার্স্ট কমিটের চেঞ্জেসটা নাই। তাহলে এখানে সুবিধা হচ্ছে যে আমি মনে করেন একটা কনফিগারেশন করছি, করে মানে ওইটাকে সলভ করতে পারছি না, আবার কি হয়েছে ওটা বলতেও পারছি না, কিন্তু আর একটা কনফিগারেশন কাস্টমারের করা লাগবে।
আমি ওখানে আটকাই আছি। ঠিক আছে, তাহলে কোনো একটা কমিটিতে ওই চেঞ্জেসটা হয়েছে, ওই কমিটটাকে আমি কি করলাম, রোল ব্যাক করে দিলাম। ওই কমিটটা দরকার নাই। আচ্ছা, এবার আবার যাই। এবার আরেকটু বুঝি। কমিট লিস্ট, এখন কয়টা কমিট হইলো? তিনটা। তিনটা কমিট হইলো। লাস্ট কমিট কোনটা হয়েছে? লাস্ট কমিট কোনটা হয়েছে? লাস্ট 3 নম্বরটা। রোল ব্যাক ছিল। লাস্ট 3 নম্বরটা। ঠিক আছে, লাস্ট 3 নম্বরটা হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি উম, এই রোল ব্যাকে, আমরা তো স্পেসিফিক কমিট নাম্বার বলে দিলাম, হ্যাঁ। এই হুম। জায়গাটায়, রোল ব্যাকের জায়গাটায় আমরা স্পেসিফিক কমিট নাম্বারটা না বলে এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি, লাস্ট। লাস্ট মানে তো আমরা বুঝি, এখানে দেখেন, আগে এখানে দেখাচ্ছিল 1 থেকে 2, এখন কিন্তু 1 থেকে 2 দেখাচ্ছে না, 1 থেকে 3 দেখাচ্ছে। 1 থেকে 3 দেখাচ্ছে, কারণ কি, আমার এখানে 3টা কমিট ফাইল আছে। এই জন্য এখানে 1 থেকে 3 দেখাচ্ছে, নাম্বার অফ কমিটস টু রোল ব্যাক। আমি কোন কমিটে রোল ব্যাক করব? লাস্ট। আমি যদি লাস্ট 1 দিই, তাহলে লাস্ট 1-এ ইমিডিয়েট যেটা, সেটাতে রোল ব্যাক করবে। যেটা ইমিডিয়েট সেটাতে রোল ব্যাক করবে। যদি লাস্ট 2 দিই, তাহলে লাস্টের ঠিক আগেরটাতে রোল ব্যাক করবে। না, সেক্ষেত্রে কি আগেরটা নাকি দুইটা, দুইটা সহ? খেয়াল করেন, কনফিগারেশন লাস্ট 2, লাস্ট 2, এখানে দেখেন লাস্ট 2 যখন আমি দিছি, তখন সে কি করছে, আমার হোস্ট নেম কিন্তু নিয়ে আসছে। তার মানে খেয়াল করেন এখানে, যে হোস্ট নেম নিয়ে আসছে, তার মানে 2টাকে সে রোল ব্যাক করছে। এবার আবার শো কনফিগারেশন, নাথিং, কিছু নাই। শো রানিং কনফিগারেশন, দেখেন এখানে হোস্ট নেমটা আসছে, লুপব্যাক ইন্টারফেসটা চলে গেছে। তাহলে জিনিসটা কি হইলো? 2 নম্বর কমিটের যে চেঞ্জেস, ওটা নাই। সহজ হিসাব হচ্ছে এটা, ওইটা নাই, বাদ বাকি সব ঠিক আছে। ক্লিয়ার এটা? জি ভাই, ক্লিয়ার। ওকে। তাহলে এইখানে আমরা রোল ব্যাকের যে বিষয়টা, এই রোল ব্যাকের বিষয়টা স্পেসিফিক কমিট এ আমরা ব্যাক করতে পারি। আবার লাস্ট, অনেক কমিট হয়ে গেছে, হ্যাঁ, তো স্পেসিফিক নাম্বারও ওইভাবে মনে হচ্ছে না। আমরা সাধারণত ভুল করি ইমিডিয়েট, ইমিডিয়েট ভুল করি, আবার ইমিডিয়েটটাই এরর খাই। তো দেখা যাচ্ছে যে লাস্ট, এটা দেওয়াটা সহজ, হ্যাঁ। জুনিপারের ক্ষেত্রে এটা লাস্ট ব্যবহার করা হয় না, জাস্ট নাম্বার ব্যবহার করা হয়, রোল ব্যাক 1, রোল ব্যাক 2 এরকম করে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা ইন্টারফেস, লুপব্যাক ইন্টারফেসের কনফিগারেশনটাকে আমরা রিভার্ট করলাম, নিয়ে আসলাম। তাহলে এখানে আমাদের জিনিসটা, যা যা বলতে চাইছি, শো কনফিগারেশন, শো রানিং কনফিগারেশন, আইপি অ্যাড্রেস কনফিগারেশন, রোল ব্যাক, তারপরে হচ্ছে কমিট নিয়ে কথা বলছি, কমিট কনফার্ম, কমিট, শো কনফিগারেশন, কমিট লিস্ট, শো কনফিগারেশন, কমিট চেঞ্জেস। ওকে, আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে আপনার মনে করেন যে শো কনফিগারেশন, এখানে তো আমরা কোনো কিছু পাবো না, কারণ ক্যান্ডিডেট কনফিগারেশনে কিছুই নাই। যা ক্যান্ডিডেট কনফিগারেশনে ছিল, সেটা অ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, দ্যাট মিনস রানিং কনফিগারেশনে চলে গেছে। তো শো রানিং কনফিগ দিলে আমরা ওই চেঞ্জেসটা পাবো, হ্যাঁ, লুপব্যাক এবং রাউটারের হোস্টনেম এটা পেয়ে যাব। ওকে, এখন আমি মনে করেন এটি, এই রাউটারটা হচ্ছে রানিং রাউটার, একটা পপে দেওয়া আছে। এখন এই পপ থেকে খুলে নিয়ে আর একটা পপে দিতে হবে। তাহলে এই ডিভাইসের কনফিগারেশন কি করতে হবে আমাকে? ফ্রেশ করতে হবে, তাই না? কোনো কনফিগারেশন থাকা যাবে না, কোনো কনফিগারেশন থাকা যাবে না। ওকে, তাহলে এইটাকে আমরা টেস্ট করলাম। আমরা কি করলাম, কমিট,
কমিটের পরে আরো অনেক কিছু আছে, একটা একটা করে আমরা আসবো। কমিট, রিপ্লেস, কমিট রিপ্লেস, ঠিক আছে। কমিটের পরে কি দিলাম, কমিট রিপ্লেস, তারপরে কি, এন্টার দিলাম। এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে যে দিস কমিট উইল রিপ্লেস অর রিমুভ দ্য এন্টার রানিং কনফিগারেশন, যা ছিল সবকিছু মুছে ফেলবে সে। আমরা ওই যে আইএস এবং আইএস এক্সসি তে ইরেজ স্টার্টআপ কনফিগ, অথবা মানে কনফিগারেশন রিমুভ করার জন্য, মানে একেবারে বেসিক কনফিগারেশনে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতে করতে করিয়ে মানে করে থাকি আর কি, ওই জিনিসটাই আর কি। দিস কমিট উইল রিপ্লেস অর রিমুভ দ্য এন্টায়ার রানিং কনফিগারেশন, দিস অপারেশন ক্যান বি সার্ভিস অ্যাফেক্টিং। মানে রানিং রাউটারে এই কাজটা করেন না, নাহলে সব কনফিগারেশন মুছে যাবে, তখন আবার আর একটা প্যারা খাইতে হবে আর কি। ডু ইউ উইশ টু প্রসিড? ইয়েস। আমি যখন ইয়েস দিলাম, তখন সে কি করবে, সমস্ত কনফিগারেশন, রানিং কনফিগারেশন যে কনফিগারেশন ছিল, সমস্ত কনফিগারেশনটাকে উধাও করে দিবে। শো কনফিগারেশন, নাথিং। শো রানিং কনফিগারেশন, নাথিং, কিচ্ছু নাই। ক্লিয়ার? কমিট রিপ্লেস, কমিট রিপ্লেস, এটা হচ্ছে কমিট রিপ্লেস এর কাজ। শো কনফিগারেশন, কমিট, তারপরে লিস্ট, ফুল লিস্ট আমরা পেয়ে গেছি। এবং কোন লিস্টে কি আকাম করছি সব এখানে চলে আসছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝছি কয়েকটা জিনিস। এবার পুনরায় আমরা এতে চলে আসছি। খুব ইন্টারেস্টিং এটা। যারা জুনিপার নিয়ে কাজ করে বা জুনিপার একটু জানে, তাদের জন্য খুব সহজ হবে আর কি। বাদ বাকি যারা আছে তাদেরকে একটু প্র্যাকটিস করলেই হবে। ওকে। অনেকটা জুনিপারের মতো করছে না? হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট গুলো ঠিক রাখছে। ওকে, এইবার আমরা আদার্স ইন্টারফেস গুলো এখন জাস্ট, আমরা যেহেতু বেসিক জিনিসটা এখন বুঝছি, আরো কিছু কিছু জিনিস আস্তে আস্তে করে আসবো আমরা। এখন আদার্স ইন্টারফেস কনফিগারেশন গুলো একটু শেষ করি। ইন্টারফেস শো, শো IPv4 ইন্টারফেস ব্রেক। আমরা ইন্টারফেস কনফিগার করব হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস 2। তাহলে ইন্টারফেস 2, তারপর আমরা হেল্প নিতে পারি এখানে। এটার পরে আবার মাল্টিপল অপশন আছে আর কি, হ্যাঁ। তারপরে যদি এখানে দিয়ে হেল্প নিই, তাহলে এখানে কোনো কিছু দেখায় না, আর এস আইপি এরকম কিছু একটা দেখায়। হ্যাঁ, আমরা এন্টার দিলাম। একটা ইন্টারফেসের ভিতরে যে অপশন গুলো থাকা দরকার সবই এখানে আমরা পাবো। তো আমাদের আজকের কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে 10.20.1.1, 10.21.1/30, IPv4, IPv6 অ্যাড্রেস, FC05:80:1 commit description, aggregation, router 1। ওকে, exit। এখানে দেখেন, রিপ্লেস প্যাটার্ন, রিপ্লেস ইন্টারফেস, দুটা জিনিস আছে। রিপ্লেস প্যাটার্ন, আচ্ছা এটা তো পরে আসে, সহজভাবে শেষ করি আজকে। তাহলে এখানে আমরা
200, হ্যাঁ, এবার আমরা এখানে ইন্টারফেস, যেটা এই যে 2 নম্বর ইন্টারফেস, এখানে আমরা কি করছি, ইন্টারফেস আইপি বসাইছি, স্ট্যাটাস কি দেওয়া আছে, আপ প্রোটোকল স্ট্যাটাস, এখানে আমরা আপ পাচ্ছি। লোপব্যাক ইন্টারফেস মানে আইপি কনফিগার করার পরের আর কি। যদি এটার আরো ডিটেলস আপনারা জানতে চান সেই ক্ষেত্রে ইন্টারফেস, ইন্টারফেসের ডিটেলস, এমটিইউ, তারপরে হচ্ছে উম, কোনটা বেশি দেখার প্রয়োজন হয়, যে যে আইপিটা আমরা কনফিগার করলাম সেটা, ইন্টারফেস স্ট্যাটাস আপ, প্রোটোকল আপ, এমটিইউ, এই যে ইন্টারনেট অ্যাড্রেস, কোন অ্যাড্রেসটা আমরা এখানে কনফিগার করছি আর কি। ওকে, অনুরূপভাবে এখন আমরা একটু শর্টকাট করব। 200 রানিং কনফিগ, ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে 2, আমরা 2 নম্বর ইন্টারফেসের কনফিগারেশন করছি এটা। আবার যদি শো দিতাম, শো দিলেও কিন্তু, ও, আমরা কমিট অলরেডি দিয়ে দিচ্ছি কারণ দেখাবো না। ঠিক আছে, তাহলে আমাকে আর একটা কমেন্ট দিতে হবে, তাহলে আগের কমান্ডটা দিলে আমরা পুরোটা একসাথে পাবো। ওকে, তাহলে এখন একটু শর্টকাট করে ফেলি। এটা 2 নম্বর ইন্টারফেস, তাহলে 3 নম্বর ইন্টারফেস যদি হয় তাহলে এটা অ্যাগ্রিগেশন রাউটার 2 হবে, 10.21.4, এটা হবে 5। এখানে এইভাবে যদি আমরা দেই, আমরা আমরা কিন্তু স্ল্যাশ এই হিসেবে দিলাম, আর এখানে ফাইনালি যখন কনফিগারেশনটা দেখছি সেটা সাবনেট মাস্ক হিসেবে আসতেছে 1:4, এটা আমরা 5। এই জায়গাটায় কনফিগারেশন আমরা /30 এইভাবেই লিখতে পারি আর কি। ব্যাক, 2টা ইন্টারফেস, আপাতত আমাদের এটা কাজ শেষ। সো ব্যাক ইন্টারফেস, আদার্স ইন্টারফেস কনফিগারেশন, এতটুকুতে আমরা যতটুকু করলাম, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? কারো কি কোনো প্রবলেম আছে? আমরা বুঝছি তো না? ওকে না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পুরোটা কনফিগারেশন নিয়ে নিলাম। হ্যালো, সিসকো, সিসকো অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 1 এর ক্ষেত্রে লোব্যাক, লোব্যাক হচ্ছে একটু এটা এইভাবে থাকলেও সমস্যা নাই, /32, এখানে ইন্টারফেস হচ্ছে IPv6 হচ্ছে 2.8, 2 নম্বর ইন্টারফেস এটা। এটাতে কি IPv6 এনাবল করা লাগে না ইন্টারফেসে ঢুকে? ও, ভালো প্রশ্ন, IPv6 অ্যানাবল করা লাগে কিনা। হ্যাঁ, তো এটা আমরা চেক করতে পারি, যে শো আইপি ইন্টারফেস আমরা যেটা দিলাম, হুম, হয়ে গেল। ডো শো আইপি ইন্টার, নিবে না, IPv4 লিখতে হবে।
ইন্টারফেস রিং। আমরা IPv4 ইনফরমেশন পাচ্ছি। V6, V6 ইনফরমেশন গুলো কি অ্যাড হয়েছে কিনা? লুপব্যাকে অ্যাড হয়েছে, রাইট? ইন্টারফেসে অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা ইন্টারফেসে অ্যাড হয়েছে। ওকে, এবার শো রাউট। আরে মুশকিল, লিখতে হবে। শো রাউট, রাউট প্রক্সি রাউটার, আমরা শো রাউট দেখতে চাচ্ছি। যখন শো রাউট দিলাম, আমরা এখানে যেটা দেখতেছি IPv4, তাই না? লুপব্যাক, গিগ 2 and 3। যেহেতু অনলি আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করছি, লোকাল এবং কানেক্টেড ছাড়া রাউট টেবিলে আর কোনো ইয়া থাকবে না, এন্ট্রি থাকবে না। তো আমরা যদি V6 দেখতে চাই, কি করব তাহলে? V6 যদি দেখতে চাই, যদি IPv4 দেই, IPv4 একই জিনিস দেখাচ্ছে। যদি V6 দেই, V6 এর আউট টেবিল দেখাচ্ছে, যেভাবে আমরা কনফিগার করছি। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে উম, আমরা তো IPv6 ইন্টারফেস এনেবল করি নাই। যদি iOS এবং iOS এর কথা চিন্তা করে বলি, আর আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারফেসে এনেবল করতে হবে, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে IPv6 রাউটিংটাও এনেবল করতে হবে, তাই না? IPv6 রাউটিংটাও এনেবল করতে হবে, আদারওয়াইজ কি করতে পারবে না সে? কমিউনিকেট করতে পারবে না, তাই তো না? জি ভাইয়া, iOS XC এবং iOS এ। iOS এ আমরা এখানে কোনো কিছুই করি নাই, জাস্ট IPv6 আইপি কনফিগার করছি। ঠিক আছে। এখন একটা প্রশ্ন থেকে যায় যে আমার IPv6 রাউটিংটা এনেবল করতে হবে কিনা। আর করতে হলে কিভাবে করতে হবে? আর যদি না করতে হয়, তাহলে আমি কিভাবে টেস্ট করতে পারি যে এটা আসলে করতে হবে না iOS এক্সারে? আমরা জাস্ট যে কোনো একটা রাউটিং যদি এখানে এনেবল করি, লাইক স্টারটেক অথবা ওয়েস্ট পেপ, হ্যাঁ, যে কোনো একটা রাউটিং যদি এনেবল করি, তাহলে আমরা IPv6 কমিউনিকেট করতে পারে। যদি করতে পারে তাহলে এনেবল করার প্রয়োজন নাই। তাহলে এই প্রশ্নটা আমরা রেখে দিচ্ছি, উত্তরটা আমরা একটা রাউটিং যখন টেস্ট করব তখন আমরা পেয়ে যাব। ঠিক আছে। ওকে, এরপরে আসি হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, মানে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আমাদের এটা হচ্ছে কোর, CORE, কোর রাউটার ওয়ান। কোর রাউটার ওয়ান, এটা হচ্ছে 10.1.1, এটা হচ্ছে 2। আমরা এইভাবে রাখতে পারি, থাক, সমস্যা নাই। এটা হচ্ছে 1:2, 1:2। ওকে। 3 নম্বর ইন্টারফেস হচ্ছে নাই এখানে। 4 নম্বর ইন্টারফেস কনসিডার করি, এটা 4 নম্বর, যেটা হচ্ছে অ্যাগ্রিগেশন 2-তে গেছে, অ্যাগ্রিগেশন রাউটার 2। এটার পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 1.8, তাহলে এটা আমরা দিলাম হচ্ছে 9, 252। আর এটা হচ্ছে, এটা ডাবল করুন 9। ওকে, দ্যাটস ইট। এখানে কোনো ইন্টারফেস আমরা নো শাট ডাউন করতেছি না, অ্যাজ ইউজুয়াল বসায় জাস্ট দিয়ে দিচ্ছি। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, আমি কনফিগারেশন মোডে যাব, দেন কনফিগারেশনটা দিয়ে দিলাম। আমরা এক্সিট করে যা কমিট করতে হবে এরকম কিছু না, আমরা এখান থেকে কমিট করতে পারি। কমিট হয়ে গেছে। এখন মেন যে জিনিসটা আমাদের একটু চেক করতে হবে যে গেট টু, গেট টুর পয়েন্ট টু পয়েন্ট, মানে কোর রাউটার ওয়ান অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান কে রিচ করতে পারে কিনা সেটা একটু আমাদের টেস্ট করতে হবে। সেটা হচ্ছে এখানে আমাদের কি দেওয়া আছে, তো পিং এর ক্ষেত্রে আমরা যে এটা ব্যবহার করি, পিং তারপরে আইপি, কি দেখাচ্ছে? আনরিচেবল 10.21.2, এটা কিন্তু এই রাউটারে বসানো, বাট আমি পাচ্ছি না। এরপরে এইখান থেকে আমি একটা কাজ করব, 200 IPv4 ইন্টারফেস ব্রিফ। এখানে আমরা 10.21.1 ডো অথবা এক্সিট পিং 1.1.1, এটা পিং পাচ্ছি।
আর যদি 2 কে পিং করি তাহলে আনরিচেবল, যেহেতু ও নিজেই পাচ্ছে না আর কি। তাহলে আমরা এখন কি করতে পারি? শো IPv4 ইন্টারফেস ব্রেক। আমরা এখানে যেটা দেখছি কি লেখা আছে, শাটডাউন। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস শাটডাউন। তাহলে এখানে আমাদের নো শাটডাউন এই কমান্ডটা দিতে হবে। ইন্টারফেস টু ডিফল্ট শাটডাউন থাকে, এটাকে আমরা দিলাম ডিফল্ট শাটডাউন। এটা কমিট করতে হবে। চেঞ্জ স্টাইল টু আপ। এবং আরেকটা ইন্টারফেস আমরা কনফিগার করছি, 4 নম্বর ইন্টারফেস। এটা iOS অথবা iOS এর মতোই আর কি। নো শাটডাউন কমিট। এখানে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে কমিট দিতে হবে, কমিট না দিলে কনফিগারেশন অ্যাক্টিভেট হবে না আর কি। এবার হচ্ছে শো IPv4 ইন্টারফেস ব্রিফ। এখন যদি আমরা এই আইপিটাকে এখান থেকে পিং করি, ইটস ওয়ার্কিং। এবং পয়েন্ট টু পয়েন্ট 1.1, ইয়েস ইটস ওয়ার্কিং। পয়েন্ট টু পয়েন্ট ইজ ওয়ার্কিং, কাজ করতেছে। ওকে। সেম ভাবে আমরা IPv6টাও একটু দেখবো। IPv6, IPv6 এর 2 নম্বর ইন্টারফেসে আমাদের আইপি ছিল হচ্ছে এইটা। আমরা পিং করতেছি, পিং করে IPv6 আইপি পাচ্ছি এবং 1, ইয়েস, গেটিং ওকে। এবার যেহেতু প্রশ্নটা ছিল হচ্ছে রাউটিং এর IPv6 এর ক্ষেত্রে, আমরা এখন কি করতে পারি? একটা প্রোটোকল চালাতে পারি এই 2টা রাউটারের ভিতরে সিম্পলি। সেটা কি হতে পারে? ওএসপিএফ হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। আমরা সিম্পলি ওএসপিএফ করলাম আজকে, সিম্পল টেস্ট হিসেবে। রাউটার, তারপরে আমাদের যে রাউটিং প্রোটোকল গুলো আছে সেই প্রোটোকল গুলো হচ্ছে এটা ওএসপিএফ কনফিগারেশন সাব কমান্ডস। আর আরেকটা আছে হচ্ছে ওএসপিএফ ভার্সন 3, IPv6 ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট প্রোটোকল, ওএসপিএফ v3। প্রথমে আমরা কি করতে পারি? ওএসপিএফ করলাম, তারপরে কি দেওয়া আছে যে নেম ফর দা ওয়েসপেপ প্রসেস, নেম ফর দা ওয়েসপেপ প্রসেস। আমরা এখানে দিলাম ওয়েসপেপ প্রসেসের নাম দিলাম হচ্ছে এক্সআরভি। অথবা আমরা নর্মালি একটা নিউমেরিক নাম্বার ব্যবহার করে থাকি সাধারণত, সেটাও করতে পারি, যে ওয়েসপেপ তারপরে প্রসেস আইডি। আবার দেখা যাচ্ছে অনেকে এস নাম্বারটা ব্যবহার করে। তো এস নাম্বারটা যদি ব্যবহার করতে চাই, এখানে এস নাম্বারটা ছিল 1314131464। দেখি মাইন্ড করে কিনা। মাইন্ড করে, সমস্যা। ওকে। তারপরে আমরা ওয়েস্ট পেপের ভিতরে গেলাম। এরপরে হচ্ছে ওয়েস্ট পেপের ভিতরে যাওয়ার পরে এখানে মাল্টিপল অপশন এখানে আছে। হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি একদম বাগডম অনেক কিছু আছে। তারপরে আমরা এখানে কি সেট করতে পারি? রাউটার আইডি। রাউটার আইডি, তাহলে রাউটার আইডি হিসেবে কাকে সেট করবো আমরা? লোব্যাক আইপিটাকে, তাই না? 10.20.0.1, এটা হচ্ছে রাউটার আইডি। আচ্ছা, ভালো কথা। শো দেই। তাহলে এই চেঞ্জেসটা কিন্তু আমরা এখানে করছি। তাহলে পার্শ্ববর্তী রাউটারে সেম চেঞ্জেসটা আমরা মেক করি। এটা দেখেন সুবিধা, তাই না? রাউটার আইডি হচ্ছে কত হবে? 2। ওকে। এরপরে হচ্ছে এখানে অনেক কমান্ড আছে। আমাদের একেবারে ম্যান্ডেটরি কমান্ড হচ্ছে ইন্টারফেসে ওয়েসপেপ এনাবল করতে হবে। হ্যাঁ, তো আমাদের ইন্টারফেসে যেতে হবে। ইন্টারফেস, IN, শোনো, আগে তো এরিয়াতে যেতে হবে। আমি কি এরিয়াতে গেছি? না, এরিয়াতে যাইনি। এরিয়া, হ্যাঁ এরিয়াতে গেলাম। কোন এরিয়া দিয়ে আমরা কনফিগার করব? মনে করি 0, সিম্পল। এরিয়া 0-এর ভিতরে আসলাম। প্রথমে ওয়েজ পেপের ভিতরে ঢুকলাম, তারপরে এবার কোথায় আসছি? এরিয়ার ভিতরে আসছি। এরিয়ার ভিতরে কি আছে? এরিয়ার ভিতরে অনেক কিছু আছে। আমরা এখন
ইন্টারফেস অ্যাড করব, ইন্টারফেস। তারপরে ইন্টারফেস, যে ইন্টারফেসটা আমরা অ্যাড করতে চাই, এখানে হচ্ছে 2 নম্বর ইন্টারফেসটাকে আমরা অ্যাড করতে পারি। জি 0/0 বাই, ওইটা জিরো, তিনটা জিরো নাকি? হ্যাঁ, তিনটা জিরো বাই হচ্ছে 2। এরপরে কোথায় গেলাম? ইন্টারফেসের ভিতরে ঢুকলাম। প্রথমে ওয়েস পেপের ভিতরে আসলাম, তারপরে এরিয়ার ভিতরে আসলাম, এবার আসি ইন্টারফেসে। ঠিক আছে। আইওএস এবং আইওএস এক্স এর ক্ষেত্রে কিন্তু এরকম না। ওয়েস পেপটাকে এনাবল করতে হয়, এনাবল করে ইন্টারফেসে ওয়েস পেপ ডোমেনের ভিতরে না, আবার ওয়েস পেপ ডোমেন থেকে বের হয়ে স্পেসিফিক কোনো ইন্টারফেসে গিয়ে ওয়েস পেপ এনাবল করতে হয়। কিন্তু এক্সআর এরকম না। এক্সআর এ হচ্ছে ওই ওয়েস পেপের ভিতরেই আপনি কোন ইন্টারফেস অ্যাড করবেন, কোন ইন্টারফেস অ্যাড করবেন না, ওইটার ভিতরেই সব। এটা সুবিধা, এটা একবার মোর লাইক হচ্ছে জেনিফার। জেনিফারে ওই ওয়েস পেপ ডোমেনের ভিতরে ঢুকে সব, বাইরে কোনো কিছু করা লাগে না। তাহলে আমি কোন ইন্টারফেসে ঢুকছি? 2 নম্বর ইন্টারফেসে ঢুকছি। এখন 2 নম্বর ইন্টারফেসে কোনো কিছু যদি আমরা সেট করতে চাই, লাইক অথেন্টিকেশন বা অন্য কিছু, তো আমরা জাস্ট এনাবল করব। আমরা এত কিছু সেট করতে চাচ্ছি না আপাতত। আপাতত যেটা বলতে চাচ্ছি, নেটওয়ার্ক টাইপটা বলে ছেড়ে দিই। নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট, যেহেতু রাউটারের সাথে রাউটার ডিরেক্ট। নেটওয়ার্ক টাইপ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, দ্যাটস ইট। আর কিছু এখানে অ্যাড করলাম না। তারপরে ইন্টারফেস লুপব্যাক জিরো, আর একটা ইন্টারফেস এখানে আছে লুপব্যাক জিরো। এই লুপব্যাক জিরোটা হচ্ছে কি, আমরা দিব প্যাসিভ। এই প্যাসিভের অর্থটা হচ্ছে কি, লুপব্যাক ইন্টারফেস এর থ্রোতে সেই ওয়েসপেপ, যে ওয়েসপেপ যে রাউটিং মেসেজ গুলো ব্যবহার করে, এই মেসেজ গুলো এই ইন্টারফেসের থ্রোতে সে সেন্ড করবে না আর কি। এই প্যাসিভের অর্থটা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা শো দেই কি চেঞ্জেসটা নিয়ে আসলাম। চেঞ্জেসটা যেটা নিয়ে আসলাম এখানে, যে এরিয়া জিরো দিছি, তারপর ইন্টারফেস লুপব্যাক, তারপরে প্যাসিভ এনাবল করছি, প্যাসিভ এনাবল করছি। আর আরেকটা ইন্টারফেস যে অ্যাড করলাম, এটা গেল কই? আমি কি কমেন্ট ব্যবহার করছি মাঝে? কমেন্ট করলাম, নয় শো। এবার শো রানিং কনফিগ রাউটার ওএসপিএফ। ওকে, তাহলে আমরা কমেন্ট ব্যবহার করছিলাম। এরিয়া জিরো, এরিয়া জিরোর ভিতরে লুপব্যাক ইন্টারফেস অ্যাজ এ প্যাসিভ, আর 2 নম্বর ইন্টারফেস হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এই কনফিগারেশনটা আমরা মেক করছি। এখানে দেখেন কোনো পাইপলাইনের প্রয়োজন হয়নি, আপনি চাইলে পাইপলাইন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, চাইলে পারেন, বাট স্পেসিফিক পেয়ে যাচ্ছি। তাহলে এই রাউটারে আমরা রাউটার আইডি সেট করছি অনলি। তারপরে আমরা কোথায় যাব? এরিয়া জিরোতে যাব। এরিয়াতে জিরো, এরিয়া জিরোতে গেলাম। তারপরে কোথায় যাব? তারপরে হচ্ছে ইন্টারফেস প্যাসিভ, এটা এনেবল করলাম। প্যাসিভ দিলেই হয়, এনেবল প্রয়োজন হয় না, ওটা নিয়ে নেয় আর কি। আবার এরিয়াতে ব্যাক করলাম, ব্যাক করে ইন্টারফেস, একই ইন্টারফেস, 2 নম্বর ইন্টারফেস, এবং ইন্টারফেস টাইপ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এটাকে আমরা কপি করে জাস্ট এখানে অ্যাড করে দিলাম। সো এখন যে চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে এইটা। এখন শো ওএসপিএফ, আইপি না কিন্তু, হ্যাঁ, ওএসপিএফ। শো ওএসপিএফ। আইওএস এবং আইওএস এক্সিতে আমরা কি ব্যবহার করতাম? আইপি, শো আইপি ওএসপিএফ, এইভাবে। সো শো ওএসপিএফ, তারপরে বাকিটা যা দিতে চান। শো ওএসপিএফ নেইবার, শো ওএসপিএফ নেইবার এখানে আপ হয়ে গেছে, স্টেট হচ্ছে ফুল। এখানে স্ট্যাটাসটা হচ্ছে আগের মতোই অনেকটা, যে কিছু জিনিস অতিরিক্ত আছে, যেমন ইন্ডিকেটস নেইবার এ ওয়েটিং বিহেভিয়ার সেশন আপ, মানে বিহেভি এনাবল করি নাই আমি। ইন্ডিকেটস এমএডিজি ইন্টারফেস, তারপরে এখানে নেইবার আইডি, তারপরে প্রায়োরিটি ফুল, বাকি জিনিসগুলো সেম। ওকে, আর আমার যে ইয়াটা ছিল সেটা হচ্ছে শো IPv4, সরি, শো রাউট IPv4। আমাদের ওই প্রশ্নের উত্তর আমরা খুঁজতেছি আর কি। হ্যাঁ, ওয়েসপেপের মাধ্যমে হচ্ছে আমরা একটা রাউট এখানে পাইছি, সেটা হচ্ছে এইটা। এই আইপিটা হচ্ছে কার? কোর রাউটারের
লুপব্যাক আইপি আমি দেখতেছি হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার থেকে। তাহলে এটাকে আমি প্রিন্ট করে দেখি যে আসলে পাই কিনা। ইয়েস, গেটিং ওকে। এবং যদি সোর্স হিসেবে আমার রাউটারের লুপব্যাকটাকে ধরি, টু অলসো ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। তার মানে আমার রাউটিং ইজ ওকে ফর IPv4। আমাদের প্রশ্ন ছিল IPv6 নিয়ে। এখন IPv6 যে রাউট, এখানে কোনো চেঞ্জেস, কোনো নাথিং চেঞ্জেস, কারণ IPv6 এর রেসপেক্টে আমরা রাউটিংটা এনেবল, মানে ওয়েসপেপটা এনেবল করি নাই এখনো। তাহলে আমরা এনেবল করব কিভাবে? এনেবল করব হচ্ছে ওয়েসপেপ ভার্সন 3। তো এবার রাউটার ওয়েসপেপ ভার্সন 3, ওয়েসপেপ ভার্সন 3 এখানে অনুরূপ প্রসেস আইডি আছে, একদম একদম আছে, আমরা সেম জিনিসটা ব্যবহার করলাম। এরপরে হচ্ছে কি দিব, রাউটার আইডি দেখেন সেম, কোনো চেঞ্জেস নাই। লোব্যাক ইন্টারফেস সবকিছুই সেম বেসিক্স এর ক্ষেত্রে। আর জাস্ট কপি পেস্ট করে দিলাম। শিওর। এরপরে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটারের ক্ষেত্রে আমরা কনফিগারেশনে গেলাম, তারপরে হচ্ছে রাউটার ওএসপিএফ ভার্সন 3। এটার ক্ষেত্রে আসলে বেসিক্যালি এক, রাউটার আইডি চেঞ্জ হবে। রাউটার আইডিটা হবে হচ্ছে 2, রাউটার আইডিটা হবে হচ্ছে 2, এবং আদার্স যেটা এরিয়া 0 লুপব্যাক এটা সেম। ওকে, আমি এখন আমরা এন্ড করলাম একটাতে, এটা এন্ড করলাম। এখন আমরা শো ওএসপি ভার্সন 3, তারপরে নেইবার, জাস্ট নেইবারটাই চেক করি আজকে। নেইবার স্টেটফুল, তার মানে ওএসপি ইজ আপ নাও। দেন আমরা কি দেখবো তাহলে? শো রাউট IPv6, সরি, শো রাউট IPv6। IPv6 এ আমরা ওয়েস্ট পেপের আউট পাচ্ছি। হ্যাঁ, এই যে ওয়েস্ট পেপের আউট পাইছি। এবং আমি আছি কোর রাউটারে, এই 2 হচ্ছে আমার অ্যাগ্রিগেশন রাউটারের লুপব্যাক। তাহলে আমরা পিং করে দেখি পাচ্ছি কিনা। পিং লুপব্যাক নিজের, মানে পয়েন্ট টু পয়েন্ট দিয়ে আনাদার রাউটারের লুপব্যাক সোর্স হিসেবে আমার লুপব্যাকটাকে কনসিডার করতেছি। ইয়েস, ইটস ওয়ার্কিং। তার মানে উত্তরটা হচ্ছে কি? উত্তরটা এখন আপনারা বলেন, উত্তরটা কি তাহলে প্রশ্ন? উত্তরটা হচ্ছে এনাবল করা লাগে না ভাই। অ্যানাবল করা লাগে, সিম্পল। জেনিফারও কিন্তু এনাবল করা লাগে না। IPv4 v6 আপনি যেটা ইচ্ছা করেন, ও বাদ বাকিটা ও করে দিবে আর কি। IPv4 এর জন্য আলাদা রাউটিং টেবিল তৈরি করে দিবে, V6 এর জন্য আলাদা রাউটিং টেবিল তৈরি করে দিবে বেসড অন রাউটিং প্রোটোকল। তো এখানেও iOS XR এর ক্ষেত্রে V6 আলাদাভাবে এনাবল করার কোনো কিছু নাই। আইপি কনফিগার করব, রাউটিং করব, বাস, ডান। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা রাখতেছি। আমি স্যাম্পল কনফিগারেশনে রাউটারের ইন্টারফেস কিভাবে কনফিগার করব এটার একটা স্যাম্পল দেখাইছি। প্রতিটা রাউটারের স্যাম্পল, মানে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটাও আপনাদেরও বোরিং লাগবে। আমি এটা অন্যান্য রাউটারের ক্ষেত্রে জাস্ট ইন্টারফেস কনফিগারেশনটা কমপ্লিট করে নেক্সট সেশনে আমরা বলবো আর কি। ঠিক আছে? আপনারা যারা ল্যাব করবেন, আপনাদের ল্যাবের যে ডিজাইন বা আইপি প্ল্যান ওই অনুযায়ী কনফিগার করে ফেলেন। আর যদি আমার মতোই হয় সেক্ষেত্রে আমারটা তো শেষ আরো করা ইজি। আছে ভাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? তো ভাইয়া, একটা মানে আহ, বাইরের প্রশ্ন বা প্রশ্ন এক্সারেরই প্রশ্ন। হুম হুম। এক্সারের হচ্ছে একটা প্রবলেম। আমি ফার্স্ট টাইম একটা কনফিগারেশন করে ম্যানেজমেন্ট হুম। হচ্ছে গিয়ে ভিআরএফ ম্যানেজমেন্টে করছি। করার পরে আমি যখন এসএনএমপি অ্যাড করলাম, এসএনএমপি অ্যাড করার পরে আহ, ভাই যেটা হচ্ছে, 3 জিবির উপরে ট্রাফিক গেলে গ্রাফ শো করে না, গ্রাফে আর ট্রাফিক আসে না, মানে সাদা হয়ে যায়। মানে এইটা হচ্ছে শুধু ম্যানেজমেন্ট, মানে ভিআরএফ এ ম্যানেজমেন্ট করার পর থেকে এটা ইস্যু। কিন্তু যখন আমি আমার
কোর রাউটারেই করছিলাম, মানে ম্যানেজমেন্ট ছাড়া যখন এসএনএমপি অ্যাড করছিলাম তখন এই প্রবলেমটা হুম হয়নি। বাট ম্যানেজমেন্ট হুম করার হুম। পর থেকে 3 জিবির উপরে গেলে ট্রাফিক আর শো করে না। মানে এইটা আমি কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বুঝছি। ম্যানেজমেন্ট করছি এই জন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, আমি ম্যানেজমেন্ট করছিলাম এই জন্য যে ডিফল্ট আউট তো ধরেন আপ স্ট্রিমের দিকে চলে যাচ্ছে, যে কারণে তো এসএনএমপি আসতেছে না, মানে জুনিপারের মতো যেটা, হুম, এই স্বাভাবিক। জন্য। হুম। না, এটা প্রবলেম হওয়ার কথা না এখন। এটা সফটওয়্যারের ভার্সন, একটা দেখতে হবে যে এটা কি, আর এসএমএ2 ভার্সন, এই দুটা জিনিস একটু ক্রস চেক করে দেখতে হবে। আমি মাল্টিপল ক্যাকটিতে অ্যাড করছি, তার মানে ক্যাকটির সমস্যা না, হুম দুইটা তিনটা হুম। ক্যাকটিতে সেম তাহলে ইস্যু। সফটওয়্যার ভার্সনটা একটু দেখতে হবে, ক্রস চেক করতে হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এখন হুম, বাদ। এটা হচ্ছে 540, ওকে নতুন একটা রাউটার। ওকে ওকে, আমরা প্রশ্ন হিসেবে এটাকে অ্যাড করলাম। জি ভাইয়া, এটা ক্লাসের মধ্যে সলিউশন খুঁজবো তাই বলুন। ওকে ঠিক আছে, সমস্যা নেই। না, রিয়েল টাইম কিছু প্রশ্ন তো আসবেই, এটা আমরা এক্সপেক্ট করি। আর যদি না আসে তাহলে আম, আগ্রহটা কমে যাবে, এটা একটা। যে আর তবে ভাই আরেকটা আমি মজা মানে পাইছি, মানে খুব মজা পাইছি, মানে আপনার এক্সার, হুম, আমি করছি কি এক্সার এর সাথে আবার এক্সিতে মানে আইজিবি করছি। তো ওইখানে অনেক হুম, জায়গায় আটকে গেছিলাম, বিশেষ করে ওএসপি বলেন আইজিবি বলেন, মানে হুম, হুম, কনফিগারেশন অনেক চেঞ্জ, মানে হুম, এক্সারে একরকম, টোটালি আপনার ডিফারেন্ট হচ্ছে এক্সিতে, মানে টোটালি ডিফারেন্ট। হুম, টোটাল তো ডিফারেন্ট, অনেক হ্যাঁ। জায়গায় আসলে আটকা ছিলাম, পরে আস্তে আস্তে হুম আস্তে আস্তে ওটাকে স্কিপ করতে করতে হুম ওভারকাম করতে করতে এখন ডান। হুম বাট ওই যে এক জায়গায় হুম শুধু গ্রাফ আছে, এটাই। হুম। আর সব ঠিক আছে, সব ঠিকঠাক চলতেছে, সমস্যা নেই। ওকে, গুড। আর ক্লাস এমনিতে কি ঠিক আছে মানে, জি জি ভাই। স্পিড বোঝানো খুব হ্যাঁ হ্যাঁ, দ্রুত আলহামদুলিল্লাহ খুব যাচ্ছে না, ভালো, মানে খুব ভালো খুব স্লো বুঝতেছি। না? ওকে, ঠিক আছে। না, এমনিতে আমি ভালো পড়াই না, চেষ্টা করি। না, এরকম এরকম গেলে হাফেজ হয়ে যাবে, মানে সমস্যা নাই, মানে আজকে যেরকম কয়েকটা জিনিস মানে বুঝতাম, বাট হচ্ছে গিয়ে ডিপলি বুঝতাম না, যেরকম আপনি এক্সাম্পল দেওয়ার পর বিশেষ করে কমিটের ওইখানে যে এইগুলো খুব দরকার ছিল, হ্যাঁ বাট ক্লিয়ার হয়ে গেছে আজকে, মানে অনেক ধন্যবাদ, একদম কনফিউশন ছিল কিছু। হ্যাঁ, আশা করি আমরা কনফিউশন সব ক্লিয়ার করব। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই আমরা রাখি। স্টপ রেকর্ডিং।